2024 সালের 5 আগস্টের আগের দিনও নওগাঁ জেলায় জারি ছিল অঘোষিত রাজতন্ত্র। রাজ্য জুড়ে শুধু একজনের হুকুমই চলত, তিনি সাবেক খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার। উদ্বোধন উদযাপনে তার নাম থাকতেই হবে। সরকারি নির্মাণ কাজ, রাস্তাঘাট উন্নয়ন, নিয়োগ, স্কুল কলেজের ম্যানেজিং কমিটি, ধর্মীয় উপাসনালয়, বিচার সালিশ, বিশেষ দিবস, নিজ দলের নেতৃত্ব গঠন সহ সবখানেই অনুমোদন লাগত সাধনচন্দ্রের। এখানে স্কুল কলেজ মাদ্রাসায় নিয়োগ, আপনার পিয়ন থেকে নাইট গার্ড থেকে শুরু করে আপনার প্রধান শিক্ষক পর্যন্ত একটা নাইট গার্ড নিয়োগ দিলে ন্যূনতম 2 লক্ষ টাকা তাকে দিতে হবে। আর অন্যান্য লাইব্রেরিয়ান বা আর যারা কেরানি এই পোস্টে নিয়োগ দিলে ন্যূনতম 5 লক্ষ টাকা তাকে দিতে হবে। প্রধান শিক্ষক হলে 10 লক্ষ টাকা তাকে দিতে হবে। এবং প্রত্যেক জায়গায় তার নিয়োজিত, তার নিয়োগ প্রাপ্ত বা তার সুপারিশ প্রাপ্ত কিছু লোক আছে, এই লোকগুলোর মাধ্যমে, দালালগুলোর মাধ্যমে টাকাগুলো সে কালেকশন করতে, এবং এই টাকাগুলা সাপারে মানুষ মামলা খাওয়ার ভয়ে, মানুষের ভয়ে অনেকে দিয়ে দিয়েছে তাকে। আপনার বড় বড় যে কাজগুলো হয়তো সরকারি কাজগুলা, সে কাজের 40% টাকা সাধারণবাবুকে দিতে হতো, না হলে সে কাজটা বন্ধ থাকতো। এখানে আপনার মনে করেন যে জাতীয় ভোটের সময় বা ইউনিয়ন পরিষদ ভোটের সময় সাধনবাবুর লোকজন আমাদেরকে বিভিন্নভাবে হুমকি দিত যে টাকা না দিলে ব্যবসা করতে পারবে না। শুধু দুর্নীতি আর অবৈধ সম্পদের পাহাড়ি গড়েননি, অপরাধ সংগঠনেও সিদ্ধহস্ত ছিলেন সাবেক খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার। অভিযোগ রয়েছে, নিজের জামাতা ডাক্তার রাজন হত্যার ঘটনাও ধামাচাপা দিয়েছিলেন ক্ষমতার অপব্যবহার করে। রাত 12টার পর যে মানুষটা সুস্থ অবস্থায় ঘরে ফিরলেন, সেই মানুষটাই মারা গেলেন রাত 3:30টার দিকে। অথচ এর সঠিক কারণ আজও উদ্ঘাটিত হয়নি। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার রাজন কর্মকার ছিলেন সাধনচন্দ্র মজুমদারের বড় মেয়ে কৃষ্ণা রানীর স্বামী। জানা গেছে, 2019 সালের 17 মার্চ ভোর 3:45টার দিকে ডাক্তার রাজনকে অজ্ঞান অবস্থায় ঢাকার স্কয়ার হাসপাতালে নিয়ে যান স্ত্রী কৃষ্ণা। চিকিৎসকরা জানান, হাসপাতালে আনার আগেই রাজন মারা গেছেন। এরপর ডাক্তার রাজনের পরিবার ও সহকর্মীরা তাকে হত্যার অভিযোগ তোলেন স্ত্রী কৃষ্ণা রানীর বিরুদ্ধে। এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, মন্ত্রী হওয়ার পরপরই জমি দখল আর লুটপাট শুরু করেন সাধনচন্দ্র মজুমদার। নিজে বেশিরভাগ সময় ঢাকায় থাকলেও সিন্ডিকেটের মাধ্যমে এলাকায় চলত এসব অবৈধ কাজকর্ম। বিএনপি জামায়াতের নেতাকর্মীরা ঘরেই থাকতে পারতেন না। এমনকি তার অবৈধ কাজকর্মের প্রতিবাদ করায় আওয়ামী লীগের অনেক নেতাকর্মীও নির্যাতনের শিকার হয়েছেন। সে প্রশাসন দিয়ে ভয় দেখায় জায়গা দখল করে, এরকম পরিস্থিতিতে দেখা গেল যে সে অনেক জায়গায় খাস জমি, যেগুলা খাস পুকুর, এগুলাতে টেন্ডার করে, টেন্ডারবাজির মাধ্যম দিয়ে তাকে 50% টাকা বা 50%-এরও অধিক টাকা সে আত্মসাৎ করে এবং লুটপাট করে খায়। বিএনপি জামাত দেখা গেল ঘরে রাত্রের পর রাত, দিনের পর দিন থাকতে পারে নাই। সে এমন পরিস্থিতি রেখেছে যে সেনাবাহিনীর ভয় দেখায় তাদের গুম, হত্যা মামলা দিয়ে ভুল ভ্রান্তিতে যাকে তাকে যখন তখন রাত্রেবেলা, রাতের অন্ধকারে ধরে নিয়ে যায়। সাধনচন্দ্রের সময়ে নওগাঁর পরিস্থিতি এমন ছিল যে তার হুকুমের বাইরে সেখানে কিছুই চলত না। যদি কেউ সামান্যতম বিরোধিতা করত, তাহলেই নেমে আসত নির্যাতন। সাইদ রহমান, কালের কণ্ঠ।